প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাসের হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। আর শুরুতেই শিরোনাম। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা। টানা 7 বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড মেসির, চলতি আসরে 6ষ্ঠ গোল। কলম্বিয়ার বিপক্ষে ড্র করে রানার্স আপ পর্তুগাল। অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচে কপাল পুড়ল ইরানের। হ্যারি কেইনের রেকর্ডের রাতে ইংল্যান্ডের জয়। ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া। ব্যর্থতার জেরে খেলোয়াড়দের চার্টার ফ্লাইট বাতিল করল উরুগুয়ে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আর শুরুতে ফিফা বিশ্বকাপের খবর। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রাখলো আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা হারিয়েছে জর্ডানকে 3-1 গোলে। এই ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি, আর তাতে টানা 7 বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য এক রেকর্ডও করেছেন তিনি। এই বিশ্বকাপে তার 6ষ্ঠ গোল। স্কালোনির মাস্টার মাইন্ড। জর্ডানের বিপক্ষে ম্যাচের 60 মিনিটেই একসাথে 3 পরিবর্তন। ঠিক তার 5 মিনিট আগেই এমিলিয়ানো মার্তিনেজকে বোকা বানিয়ে আলবি সেলেস্তেদের জালে বল পাঠিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল জর্ডান। 2 স্কোরার লাউতারো মার্তিনেজ ও লো সেলসোর সাথে নিকো পাচকে তুলে নিলেন স্কালোনি। মাঠে নামালেন লিওনেল মেসি, আলমাদা ও ম্যাকঅ্যালিস্টারকে। পিওর গোলপোচার লাউতারোকে তুললেও সেখানে কোনো স্ট্রাইকার না নামিয়ে মাঝমাঠেই জোর দিলেন কোচ। বদলে গেল চিরচেনা 4-4-2 ফরমেশন। অ্যাটাকিং মিডের নেতৃত্ব উঠল মেসির ঘাড়ে। পিওর স্ট্রাইকার হিসেবে থাকলেন আলভারেজ। জর্ডানের আক্রমণের ধার কমল আলমাদা ম্যাকঅ্যালিস্টার জুটিতে। উল্টো মাঝমাঠের দখলে আবারও আধিপত্যে ফিরল আর্জেন্টিনা। মাঠে নামার 20 মিনিটের মধ্যেই দৃশ্যপটে মেসি। ডি বক্সের বাইরে ভয়ঙ্কর জায়গায় পেলেন ফ্রি কিক। আগের ফ্রি কিকটা উড়িয়ে মারলেও এবার শটটা নিলেন মাটি কামড়ে। আবু লাইলা বুঝে ওঠার আগেই বল জালে। বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির। পাশাপাশি আসরে 6ষ্ঠ গোল করে গোল্ডেন বুটের রেসে সবার ওপরে। এটিএনটি স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। জর্ডানের বিপক্ষে মেসি, ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজোদের ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচে তারকাদের অভাবটা মোটেও বুঝতে দেননি লো সেলসো, নিকো পাচ, পারেদেস্ত্রা। ম্যাচের শুরু থেকেই বল দখল কিংবা আক্রমণ সব দিকে আধিপত্য ধরে রাখে আলবি সেলেস্তেরা। ফলটাও আসে দ্রুত। ম্যাচের 19 মিনিটেই জর্ডানের গোলরক্ষককে বোকা বানিয়ে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে দলকে এগিয়ে নেন লো সেলসো। 10 মিনিট পরেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। বল ক্লিয়ার করতে গিয়ে সেনেসির মুখে লাথি মেরে বসেন জর্ডানের ডিফেন্ডার। ভিএআর এর সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। 31 মিনিটে স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। আলবি সেলেস্তারা 2 গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করলেও 55 মিনিটে তামিরের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় জর্ডান। তবে এরপরই স্ক্যালোনির মাস্টার মাইন্ড বদলে দেয় বাকি চিত্র। মেসি ম্যাজিকে জর্ডানকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা কি অচল? এমন আলোচনা এখন সরগরম, এবং এই আলোচনা অনেক আগে থেকেই ছিল। কিন্তু পরিসংখ্যান কিন্তু বলছে ভিন্ন কথা। লিওনেল মেসি থাকলে আর্জেন্টিনা দলটা নিঃসন্দেহে অনন্য, কিন্তু তিনি না থাকলেও এই দলটা ফুটবল খেলতে জানে, ম্যাচ জিততে জানে। এখন প্রশ্নটা উঠেছে, এই লিওনেল স্ক্যালোনির সিস্টেমটা বড়, নাকি আর্জেন্টিনা দলে মেসি সবচেয়ে বড় নাম? মামুনুর রশিদ করেছেন বিশ্লেষণ। আর্জেন্টিনা চলে না, মেসি না থাকলে কি হবে আর্জেন্টিনার? সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা ফ্যানদের সবচেয়ে বেশি শুনতে হচ্ছে এই কথাগুলো। কিন্তু আসলেই কি তাই? পরিসংখ্যান আর বাস্তবতা কি বলছে? আর্জেন্টিনা জর্ডান ম্যাচে একটু পরে আসতে চায়, একটু অতীতে ফিরে যেতে চায়। 2022 বিশ্বকাপ থেকে 2026 বিশ্বকাপের আগ পর্যন্ত আর্জেন্টিনা মোট 92 ম্যাচ খেলেছে, যেখানে 29টি ম্যাচে আলবি সেলেস্তাদের হয়ে মাঠে নেমেছিলেন মেসি। বাকি 12 ম্যাচে মেসিকে ছাড়াই খেলেছেন লিওনেল স্ক্যালোনির দল। মেসিকে ছাড়া 12 ম্যাচের 11 ম্যাচেই জয় আর্জেন্টিনার, হার মাত্র 1টিতে। এই 12 ম্যাচে গোল এসেছে 22টা। ম্যাচ প্রতি গড় গোল 1.83। এর মধ্যে প্রতিপক্ষ হিসেবে উল্লেখযোগ্য দলগুলো ছিল ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, পেরু, চিলি। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচেই ব্রাজিলকে 4-1 গোলে হারিয়েছিল
মেসিবিহীন আর্জেন্টিনা। এবার একটু মেসি সহ আর্জেন্টিনার 29 ম্যাচ দেখা যাক। 70 গোল, ম্যাচ প্রতি গড় গোল 2.41, যেখানে মেসি একাই করেছিলেন প্রায় 24টি। মেসি সহ স্বাভাবিকভাবেই এগিয়ে আর্জেন্টিনা। তবে মেসি ছাড়া আর্জেন্টিনা অচল সেই কথা বোধহয় বলার সুযোগ নেই। এবার একটু আর্জেন্টিনা জর্ডান ম্যাচে ফেরা যাক। মেসিকে ছাড়াই শুরুর একাদশ সাজান লিওনেল স্কালোনি। 60 মিনিটে মেসি মাঠে নামার আগে আর্জেন্টিনা 2-1 গোলে এগিয়েছিল। 19 মিনিটে জিওভানি লো সেলসো যে গোলটি করেছেন তাতে এক পলকের জন্য মনে হচ্ছিল শটটাকে লিওনেল মেসি নিয়েছিলেন। এরপর পেনাল্টি থেকে 31 মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেজ। প্রথম 60 মিনিটে প্রায় 65% বল দখলে রেখে এগিয়েছিল আর্জেন্টিনা। মোট শট প্রায় 13টি, লক্ষ্যে ছিল 5টি। এর মধ্যে 4টি কর্নার আদায় করে নেয় তারা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রায় 90% একুরেট পাস ছিল প্রথম 60 মিনিটে। প্রতিপক্ষ দুর্বল, কিন্তু মেসিবিহীন একেবারে ভিন্ন একাদশ লেটার মার্ক নিয়েই প্রথম 60 মিনিট কাটিয়েছে। মেসিবিহীন আর্জেন্টিনার এই ম্যাচে জিওভানি লো সেলসো ছিলেন মাঝ মাঠের প্রাণ। ফ্রি কিক থেকে গোল করার পাশাপাশি খেলার গতি নিয়ন্ত্রণ আর আক্রমণ তৈরিতে বেশ কার্যকর ছিলেন তিনি। এছাড়াও মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস ছিলেন দারুণ ভূমিকায়। মিডফিল্ডে বলের নিয়ন্ত্রণ, সেই সাথে ডিফেন্স থেকে বল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, অনেকটা ডিপ বলের ভূমিকায়। নিকো পাজও মাঝ মাঠে বেশ ভালো ভূমিকায় ছিলেন। ক্রিয়েটিভ মুভমেন্টের পাশাপাশি লো সেলসো আর লাউতারোর সাথে ভালো সমন্বয় করেন তিনি। লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা অচল এই কথা বলার সুযোগ মনে হয় আর নেই। তবে মেসি সহ আর্জেন্টিনা অন্য লেভেলের দল। তবে এই দলের মূল মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। প্রতিপক্ষ বিবেচনায় দল গড়া, ফরমেশন সাজানো, ম্যাচের মাঝে ফরমেশন পরিবর্তনের ওস্তাদি, সবকিছু মিলিয়ে 2018 বিশ্বকাপের পর তিলে তিলে গড়ে তোলা হয়েছে আর্জেন্টিনা দলকে। এই দলের প্রাণভোমরা মেসি এটা সবার মধ্যে ঢুকিয়ে দিয়ে 2022 বিশ্বকাপ জিতেছেন স্কালোনি। এরপরই নতুন মিশনে নামেন তিনি। তার মাথায় তখন কাজ করতে থাকে মেসি না থাকলে কি হবে। সেই চিন্তা থেকেই নিকো পাজ, সিমোনের মতো তরুণদের সুযোগ করে দিয়েছেন। পুরনোদের করে তুলেছেন আরও শানিত। নতুন আর পুরনোদের ব্লেন্ডিংটা এমনভাবে করেছেন যাতে লিওনেল মেসির অভাবটা অনুভূত না হয়। তবে এটাও ঠিক, মেসিকে কেন্দ্র করেই এখনও চলছে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। মামুনুর রশিদ, স্টার প্লে। বিশ্বকাপের উন্মাদনায় ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটি যেন বাংলাদেশের বুকে এক টুকরো আর্জেন্টিনা। বড় পর্দায় আর্জেন্টিনা জর্ডান ম্যাচ, পর্দার সামনে কথার লড়াই। আর এই উন্মাদনা দেখতে হাজির ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। সেখানে ছিলেন কেএম সনি। ভাই, অনেক আশা নিয়ে আসছিলাম, আমি অফিস ছুটি নিয়ে আজকে আসছি খেলা দেখতে, যে আর্জেন্টিনার একটা হার দেখা যাবো ভাই। ফকিরের দোয়ায় মানে শকুন, গরু, মানুষ, আর্জেন্টিনা টিম কেউই মারে না। মাঠের খেলার সঙ্গে গ্যালারিতেও চলছে কথার লড়াই। আর্জেন্টিনা বল দখলে রেখে একের পর এক আক্রমণ গড়তেই উল্লাসে ফেটে পড়ছে পুরো ক্যাম্পাস। রাষ্ট্রদূত থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, সবার চোখ তখন বড় পর্দায়। প্রতিটি পাস, প্রতিটি শট আর প্রতিটি গোলের সুযোগে গর্জে ওঠে গ্যালারি। অন্যদিকে দেখা মিলল এক হতাশ ব্রাজিল সমর্থকের। আর্জেন্টিনার দারুণ ফুটবলে তার মুখে হাসির বদলে হতাশার ছাপ। এই যে আর্জেন্টিনার সাপোর্টাররা যে 7 আপ করে, এটা কিন্তু আর্জেন্টিনার কোনো অর্জন না, এটা জার্মানির অর্জন। তবে খোঁচা দিতে ছাড়েননি এক নারী আর্জেন্টিনা সমর্থক। বাপদাদা সম্পত্তি নিয়ে আর বড়াই দেখিয়েন না, আমরা এবার জিতবো ইনশাল্লাহ। তো নিজের সম্পত্তি আগে অ্যাচিভ করেন, দেন বড়াই দেখান। আরেক দল আলবি সেলেস্তের সমর্থক বলছেন এই দল শুধু এক মেসির উপর নির্ভর নয়। মেসিকে ছাড়া নাকি গোল হয় না। আজকে প্রথম অর্ধে আমরা দেখলাম যে মেসিকে ছাড়া কিন্তু 2টা গোল হয়েছে, তাই না? তো ওভারঅল সবার খেলা ভালো। বড় পর্দার সামনে এমন আনন্দ, খুনসুটি আর ফুটবল উন্মাদনায় ড্যাফোডিল ইউনিভার্সিটি যেন হয়ে উঠেছে বিশ্বকাপের এক টুকরো গ্যালারি। কেএম সনি, স্টার প্লে। আগের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলের পর কলম্বিয়ার বিপক্ষে যেন আবারও হারিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে নিজের ইচ্ছে মতো কিংবা মন মতো পারফর্ম তিনি করতে পারেননি, আর তা নিয়ে আবারও শুরু হয়েছে সমালোচনার ঝড়। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, আই এম ব্যাক। ঠিক এক ম্যাচ পরে কলম্বিয়ার বিপক্ষে যেই পারফর্ম করলেন, তাতে ফুটবল প্রেমীরা অনেকেই মজা করে বলতে শুরু করেছেন, রোনালদো ইজ গোয়িং ব্যাক।
কলম্বিয়ার বিপক্ষে রোনালদো যেন নিজের ছায়া হয়ে থেকেছেন। 90 মিনিটে মাঠের পারফরমেন্স CR7-এর ভক্তদের জন্য দুশ্চিন্তা আর মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এই ম্যাচে একটাও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। দুটো অফসাইড, একটা সরাসরি ফ্রি কিক, একটা বাইসাইকেল কিকের চেষ্টা আর কয়েকটা বক্সের ভেতরের মুভমেন্ট, তাতেই সীমাবদ্ধ ছিল তার আক্রমণাত্মক অবদান। তবে কি ছোট দলের বিপক্ষে কেবল জ্বলে ওঠেন পর্তুগিজ তারকা? যদিও পর্তুগাল দলটা এখন রোনালদো নির্ভর নয়, তবুও ক্যাপ্টেনের ওপর যে কোনো দলেরই আস্থার জায়গাটা একটু বেশিই থাকে, বিশেষ করে সে যদি আগের ম্যাচে জোড়া গোল করেন। তবে এটাও সত্য, কলম্বিয়া পুরো ম্যাচে তাকে আলাদাভাবে নজরে রেখেছিল। প্রায় প্রতিটা আক্রমণে দুজন ডিফেন্ডার তাকে ঘিরে রেখেছিল, ফলে তিনি ব্যক্তিগতভাবে খুব বেশি সুযোগ তৈরি না করতে পারলেও সতীর্থদের জন্য জায়গা তৈরি করে দিয়েছিলেন। ঠিক উল্টো চিত্র কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজের ক্ষেত্রে। পর্তুগালকে থামিয়ে দেওয়ার পথে তার সবচেয়ে বেশি অবদান ছিল। গোটা মাঠে দাপট দেখিয়েছেন 65টা পাস, 6টা অ্যাকুরেট লং বল, 2টা সাকসেসফুল ড্রিবল, 5টা কি পাস, একটা পারফেক্ট ক্রস, একটা অন টার্গেট শট। রিয়াল মাদ্রিদের পুরনো সতীর্থ রোনালদোর নিষ্প্রভ পারফরমেন্সের দিনে হামেস বুঝিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি। অবশ্য রোনালদো গোল করতে না পারলেও পর্তুগাল যে অন্তত একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তার সবচেয়ে বড় কারণ গোলরক্ষক দিয়াগো কস্তা। পুরো ম্যাচে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করেছেন তিনি। আক্রমণগুলো ঠেকিয়ে ম্যাচে পর্তুগালকে টিকিয়ে রেখেছেন। ম্যাচ শেষে অনেক বিশ্লেষকের মতে তিনিই ছিলেন পর্তুগালের সেরা খেলোয়াড়। তানজিম ওসিম, স্টার প্লে। কখনো কখনো এমন হয় চেষ্টার কোনো ত্রুটি থাকে না, নিংড়ে দেয়া হয় সামর্থ্যের সর্বোচ্চটা, তবুও ভাগ্যের ফেরে ধরা দেয় না সফলতা। এ যেন প্রকৃতির নিষ্ঠুর এক খেলা, হৃদয় ভাঙার উপাখ্যান। চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইরান। শুধু ইরান নয়, বিদায় নিয়েছে আরও 15টি দল। তাহলে বলতে পারেন ইরানকে নিয়েই কেন এত আলোচনা? ইরানের বিদায়ের প্লট এবং তার আগের নাটক, গোল পাল্টা গোল, সব হিসেব নিকেশই বদলে দিয়েছে। ইরান এক অভাগা দলের নাম। 3 ম্যাচে 3 ড্র, 3 পয়েন্ট, তবুও তাদের ধরতে হচ্ছে তেহরানের বিমান। অথচ এই একই পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে কাবো ভার্দে। শেষ দিনে ইরানের নকআউটে যেতেছিল বেশ কিছু সমীকরণ, যার যে কোনো একটা মিলে গেলেই হতো। অথচ ভাগ্যের ফেরে তার কোনোটাই হয়নি। এগিয়ে থেকে ডিআর কঙ্গোকে হারাতে পারেনি উজবেকিস্তান, হারেনি ক্রোয়েশিয়াও, আবার ড্র হয়েছে আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচও। সব কিছুই যেন বিপক্ষে গেছে ইরানের, বিপক্ষে গেছে ভাগ্য। হিসেবটা ছিল আলজেরিয়া কিংবা অস্ট্রিয়া যে কোনো একটা দল হারলেই শীর্ষ 32 নিশ্চিত হতো ইরানের। এই ম্যাচে যে পরিমাণ টুইস্ট ছিল তা যেন হার মানাবে রূপকথাকেও। 28 মিনিটে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় অস্ট্রিয়া, 45 মিনিটে ম্যাচে সমতায় ফেরান বেলগালি। এরপর 55 মিনিটে আবারও লিড নেয় অস্ট্রিয়া। রিয়াদ মাহরেজ সে গোল শোধ দেন 60 মিনিটে। যোগ করার সময় আবারও স্কোরশিটে নাম লেখান রিয়াদ মাহরেজ। 3-2 ব্যবধানে লিড নিয়ে নকআউট থেকে তখন শ্বাস দূরত্বে আলজেরিয়ার সঙ্গে ইরানও। মিনিট নয়, যেন হিসেবটা থেমে আছে সেকেন্ডে। কিন্তু এক পাগলাটে হেঁটে অবিশ্বাস্য সমতায় ফেরে অস্ট্রিয়া। আলজেরিয়াকে সঙ্গে নিয়েই তারা যায় পরের রাউন্ডে, যেখান থেকে বিদায় নেয় ইরান। তবে শুধু ভাগ্যের ফেরি নয়, বিশ্বকাপে ইরানকে নিয়ে ট্রাম্প প্রশাসন যে পরিমাণ নোংরামি করেছে তা যেন ভাষায় বর্ণনা করার মতো নয়। ইরান ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্রে, কিন্তু থেকেছে মেক্সিকোতে। আবার ম্যাচের পরে রিকভারি সেশনেরও সময়টি তাদের দেয়া হয়নি, অর্থাৎ ঘণ্টাখানেকের কম সময়ের মধ্যেই তাদের ছাড়তে হয়েছে আমেরিকা। এটা নিয়ে ইরান বারবারই দ্বারস্থ হয়েছে ফিফার, কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যেন নাচের পুতুল। সমস্যা সমাধান তো তারা করেইনি, বরং সাফাই গিয়েছে ট্রাম্পের পক্ষে। তাই তো চলতি বিশ্বকাপকে বিপর্যয় আখ্যা দিয়ে সংস্থাটির কড়া সমালোচনা করেছিলেন ইরানের অধিনায়ক মাহাদি তারেমি। অথচ লোক দেখানো ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্তিনো নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের প্রথম ম্যাচ শেষে দলটির ড্রেসিং রুমে গিয়ে কথা দিয়েছিলেন সমস্যার সমাধান করা হবে। কিন্তু ওসব গালগপ্প কেবলই যেন ওই ওয়াদার খাতাতে লিপিবদ্ধ। এখানেই শেষ নয়, বিশ্বকাপে পদে পদে হেনস্থা করা হয়েছে এশিয়ার দলটিকে। বিশ্বকাপ শুরুর মোটে 10 দিন আগে ভিসা দেওয়া হয় ইরান দলকে, তবে গোটা দল কিন্তু ভিসা পায়নি। দলের অনেক কোচিং কিংবা সাপোর্টিং স্টাফের অনেককে ভিসা দেওয়া হয়নি। এ কারণে অ্যারিজোনা থেকে ইরানকে বাধ্য করা হয় বেস ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিতে, যাতে প্রস্তুতি ব্যাহত হয়, পিছিয়েও যায়। এমনকি মাঠেও হেনস্থার অভিযোগ আছে ইরানি দর্শকদের। প্রতিরোধের নেশা তাদের থামানোর স্বার্থ
কার? মাঠের ফুটবলের সব বাধাই জয় করে নিয়েছিল ইরান, কিন্তু ভাগ্যর ফের জেতার সাধ্যকার। হয়তো ফুটবল বিধাতাই চাননি, তা না হলে ইজিপ্টের বিপক্ষে কেন অফসাইডে বাতিল হবে শেষ মুহূর্তের গোল? কেনই বা আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটা ড্রই হতে হবে? মাঠের ফুটবলে হয়তো জিততে পারেনি ইরান, পারেনি রাউন্ড অফ 32-তে জায়গা করে নিতে, তবে একটা জায়গায় ঠিকই জিতেছে তারা, জিতেছে কোটি দর্শকের মন। আমেরিকা যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে, বিপরীতে মেক্সিকানরা দুহাত বাড়িয়ে দিয়েছে ইরানের জন্য। সব মিলিয়ে বাদ পড়েও যেন জিতেছে ইরান। আর ট্রাম্প প্রশাসন আর তাদের পুতুল ফিফা নিজেদের দাম্ভিকতা দেখিয়ে কেবলই বাড়িয়েছে ঘৃণা। মাহবুব রিমন, স্টার প্লে। এর আগে হ্যারি কেনের রেকর্ডের রাতে এল গ্রুপের শীর্ষে থেকে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে ইংল্যান্ড। পানামাকে 2-0 গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। গ্যারি লিনেকারকে টপকে ইংলিশদের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ 11 গোলের রেকর্ড এখন কেইনের। একই গ্রুপের আরেক ম্যাচে ঘানাকে 2-1 গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করল মদ্রিচের ক্রোয়েশিয়া। কসু বনসামকে চাইলে একটা ধন্যবাদ দিতেই পারেন ইংলিশ কিংবদন্তি হ্যারি কেইন। ঘানার বিপক্ষে ম্যাচে তার কালো জাদু আর হ্যারিকে বান মেরে বোতলবন্দি করে রাখার গল্প তো চাউর হয়েছিল বিশ্ব মিডিয়ায়। ইংলিশদের পানামার বিপক্ষে ম্যাচের আগেও আলোচনায় ছিলেন সেই বনসাম। এবার তিনি নিজে জানিয়েছেন কেইনকে নাকি তার জাদু থেকে মুক্ত করে দিয়েছেন। সেই ফলটাই কি পেলেন ইংলিশ এই নম্বর 9 গোল পেয়েছেন পানামার বিপক্ষে ম্যাচে। যে তান্ত্রিকের জাদুবিদ্যা কতটুকু কাজে লাগলো সে তর্ক দূরে ঠেলে প্রথমার্ধে পানামার বিপক্ষে ইংল্যান্ডের পারফরমেন্স ভুরু কুঁচকাবে চিকারোই। থমাস টুখেলের দল যে ভাঙতে পারেনি প্রতিপক্ষের জমাট রক্ষণ, তবে দ্বিতীয়ার্ধেই চেনা ছন্দে তারা সাকার কর্নার দারুণ ভলিতে ডেডলক ভাঙেন জুড বেলিংহ্যাম। এরপরই দৃশ্যপটে সেই কেন, অ্যাসিস্ট এবার বেলিংহ্যাম। 2-0 লিডে থ্রি লায়ন্স, সঙ্গে ছাড়িয়ে গেলেন স্বদেশি কিংবদন্তি গ্যারি লিনেকারকে। বিশ্বকাপে এখন এককভাবে কেইনের গোল সংখ্যা 11, সেই সঙ্গে নিশ্চিত হলো গ্রুপ সেরার খেতাব। আগেই বিদায় নেওয়া পানামা হারল 2-0 গোলে। গ্রুপ এল এর আরেক ম্যাচে ঘানা ক্রোয়েশিয়া যেন জমে ক্ষীর। ক্রোয়াটদের 4-2-3-1 ফরমেশনের জবাব ঘানা দেয় 4-1-2-4-এ। তবে 31 মিনিটে প্রথম লিডটা পায় মদ্রিচের দলই, স্কোরার পিটার সোসেজ। 73 মিনিটে ডেরিক লুকেসেনের হেডে ম্যাচে ফেরে ঘানা, তবে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ক্রোয়াটদের পক্ষে নিকোলা ভ্লাচিচের গোল নিশ্চিত করে পূর্ণ 3 পয়েন্ট। তবে হারলেও হতাশ হতে হয়নি আফ্রিকার দেশ ঘানাকে। এই গ্রুপ থেকে 3 দলেরই যে নিশ্চিত হয় রাউন্ড অফ 32। মাহবুব রিমন, স্টার প্লে। বিশ্বকাপে প্রত্যেকটা দল তাদের নিজেদের একটা স্বপ্ন নিয়ে আসে, তবে সেই স্বপ্ন সবসময় পূরণ হয় না। কারো কারো স্বপ্নটা ভাঙে সময়ের অনেক আগেই। এবারে সেই হতাশার নাম হচ্ছে উরুগুয়ে। এই দলটা যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিল তার ধার কাছে তারা পৌঁছাতে পারেনি। গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হচ্ছে। আর এই কারণে উরুগুয়ে ফুটবল ফেডারেশন তাদের দলের জন্য যে চার্টার ফ্লাইটের দিয়ে রেখেছিল সেই ফ্লাইটটা এবার বাতিল করেছে। তাদেরকে ফিরতে হবে নিজ খরচে ইকোনমি ক্লাসে। চার্টার ফ্লাইটে ফুরফুরে মেজাজে বিশ্বকাপ খেলতে সপ্তাহ 3 আগে মেক্সিকোতে পৌঁছেছিল টিম উরুগুয়ে। তবে বিশ্বকাপ মিশনে ফুললি ফেইল্ড, এবার বাড়ি ফেরার পালা। তবে এখানেই দলটার যত অশান্তি, আগে আগে বাড়ি ফেরার জন্য পেতে হচ্ছে শাস্তি। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে মার্সেলো বেলসার দলকে। স্পেনের বিপক্ষে 1-0 গোলের হারি শেষ করে দিয়েছে লা সেলেস্তের বিশ্বকাপ অভিযান। মাঠের হতাশা কাটতে না কাটতেই শুরু হয়েছে মাঠের বাইরের বাস্তবতা। বিশ্বকাপ শেষ না করেই দেশে ফিরতে হবে, এমন পরিস্থিতির জন্য বুক করা চার্টার ফ্লাইটই বাতিল করে দিয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন। অর্থাৎ পুরো দল একসঙ্গে ফিরতে পারছে না দেশে। এখন প্রত্যেক খেলোয়াড় নিজের মতো করে বাণিজ্যিক ফ্লাইটে ফিরবেন গন্তব্যে। কেউ সরাসরি যোগ দেবেন ক্লাবে, আবার কেউ কয়েকদিন বিশ্রামের জন্য ফিরবেন উরুগুয়েতে। এক কথায় টিম রিটার্ন বদলে গেছে সোলো ট্রিপে। বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে আসা উরুগুয়ের জন্য এই বিদায় শুধু দেশটার ক্রীড়াঙ্গনের জন্যই নয়, প্রশাসনিকভাবেও বড় ধাক্কা। আগামী কয়েকদিনে দলের ব্যর্থতার কারণ খুঁজতে বসবে AUF। সেই সঙ্গে মার্সেলো বেলসার ভবিষ্যৎ নিয়েও শুরু হবে গুরুত্বপূর্ণ আলোচনা। এই হার শুধু বিশ্বকাপ শেষ করেনি, বদলে দিয়েছে পুরো দলের ফেরার পরিকল্পনাও। এখন দেখার বিষয় এই ধাক্কা সামনে নতুন করে ঘুরে দাঁড়াতে কতটা সময় নেয় উরুগুয়ে। তানজিম ওসিম, স্টার প্লে।
আবারও আইসিসির অবহেলার শিকার বাংলাদেশ ক্রিকেট। নারী বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের আগে অনুশীলন বাতিল করেছে জ্যোতি মারুফারা, কারণ এদিন প্রস্তুতির জন্য বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে জায়গা দেওয়া হয়নি তাদের। অনুশীলনের জন্য বরাদ্দ দেওয়া হয় শহর থেকে প্রায় 2 ঘন্টার দূরে অবস্থিত ওমলি ক্রিকেট গ্রাউন্ডসে। ভ্রমণ ক্লান্তির কথা চিন্তা করে বাতিল করা হয়েছে অনুশীলন। বিস্তারিত জানাচ্ছেন রেদন শাওন। আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশই যেন সবসময় অবহেলার শিকার হয়, তার আরেকটা প্রমাণ মিলেছে আজ 28 তারিখ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। তার আগের দিন প্রিভিউ ডেতে যেখানে সব দলগুলোই আসলে লর্ডসের যে আউটার রয়েছে, আমার পিছনে দেখছেন আউটার, সেখানে প্র্যাকটিস করছে ভারত। এর আগে এখানে সাউথ আফ্রিকা প্র্যাকটিস করেছে এবং তারা কিন্তু শুধু আউটারেই প্র্যাকটিস করেছে এমন না, লর্ডসের যে মেইন গ্রাউন্ড আসলে এই গ্রাউন্ডে পর্যন্ত তারা কিন্তু প্র্যাকটিস করেছে। সাউথ আফ্রিকা প্র্যাকটিস করেছে, অস্ট্রেলিয়া ঠিক আসলে আমরা এখন পর্যন্ত তাদেরকে দেখিনি, হয়তোবা বিকেলে আরেকটু সময় গড়ালে তারাও হয়তোবা এখানে প্র্যাকটিসটা করবে। কিন্তু বাংলাদেশের প্র্যাকটিস দেয়া হয়েছে লন্ডন থেকে সেই 2 থেকে 2.5 ঘন্টার দূরত্বে। চিন্তা করা যায় 28 তারিখে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, বাংলাদেশের শেষ ম্যাচ বিশ্বকাপের, সেই বাংলাদেশকে অবহেলার শিকার করছে আইসিসি নিজে। বাংলাদেশের প্র্যাকটিস দেওয়া হয়েছে 2.5 ঘন্টা দূরে, যে তাদের যে টিম হোটেল, সেই টিম হোটেল থেকেও আসলে 2.5 ঘন্টা, এবং এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে ওমসলি ক্রিকেট গ্রাউন্ড, যে গ্রাউন্ডে আসলে প্র্যাকটিস করার কথা বাংলাদেশের, ওই গ্রাউন্ডটার নাম হলো ওমসলি ক্রিকেট গ্রাউন্ড। সেই গ্রাউন্ডটা লর্ডস থেকে আসলে 3 ঘন্টার দূরত্বে আপনি যদি বাসে যান। অন্যদিকে বাংলাদেশ দলের যে টিম হোটেল রয়েছে সেখান থেকেও আসলে 2 ঘন্টার দূরত্বে প্র্যাকটিসের যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটা। এবং ঠিক এই কারণে বাংলাদেশ দল আজকে নিজেদের প্র্যাকটিসটা আসলে বাতিল করেছে। কারণ আপনি যদি দেখেন, ইংল্যান্ডে আসার পর থেকেই তাদেরকে বাংলাদেশ দলকে একটা টিম বাস দেওয়া হয়েছে, যে টিম বাসে করে আসলে বাংলাদেশ দল ইংল্যান্ডের এক সিটি থেকে অন্য সিটিতে যাতায়াতটা করছে। আমি নিজে ম্যানচেস্টার থেকে লন্ডনে এসেছি, 5 ঘন্টার জার্নি। বাংলাদেশ দলও আসলে এই 5 ঘন্টা থেকে 4 ঘন্টার জার্নিটা করেই কিন্তু তারা এসেছে। আমি একটু জ্যাম পেয়েছিলাম, কারণ লন্ডনে আসলে সামারে বিভিন্ন কনসার্ট চলে এবং এর কারণে একটু কান্ট্রি সাইডের দিক থেকে যখন আপনি শহরের দিকে ঢুকবেন তখন একটু জ্যাম পান। বাংলাদেশ দল নিশ্চয়ই এই জ্যামগুলো বাংলাদেশ দলও পেয়েছে, এবং এই যে 5 ঘন্টার জার্নি করে তারা ম্যানচেস্টার থেকে লন্ডনে এসেছে। লন্ডনে এসে পরের দিন, অর্থাৎ ম্যাচের আগের দিন, তাদের প্র্যাকটিস সেশন দেওয়া হয়েছে টিম হোটেল থেকে 2 ঘন্টা দূরে। ম্যানচেস্টার থেকে এতটা রাস্তা ভ্রমণ করে এসে ম্যাচের আগের দিন আবার 2 ঘন্টা জার্নি করে, 2 ঘন্টা প্র্যাকটিস করে, আবার 2 ঘন্টা জার্নি করে হোটেলে ফেরা, এটা একটা বিশাল বড় পাহাড় চড়ার মতো আসলে ব্যাপার হয়ে যায়। এবং 28 তারিখের দিনটাকে কেন্দ্র করে যেহেতু 4টা দলেরই খেলা রয়েছে, সেখান থেকে 2টা দলের সুযোগ রয়েছে এখনও সেমিফাইনালে যাওয়ার, তারা নিজেদের সেই প্রস্তুতিটা সারতে পেরেছে। কিন্তু বাংলাদেশের যেহেতু তুলনামূলক সম্ভাবনাটা কম সেমিফাইনালে যাওয়ার, তাই বলে কি আইসিসি বাংলাদেশকে ঠিক এমন একটা সিচুয়েশনে ফেলবে যেখানে গুরুত্বপূর্ণ নিজেদের শেষ ম্যাচটার আগে বাংলাদেশ প্র্যাকটিস না করার মতো সাহস দেখিয়েছে। বাংলাদেশের যিনি নতুন প্রশাসক তামিম ইকবাল, যিনি বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন কিংবা স্বপ্ন দেখাচ্ছেন, নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন, তিনি নিশ্চয়ই আইসিসির সাথে এই ব্যাপারে কথা বলবেন, নিশ্চয়ই প্রশ্ন তুলবেন কেন বাংলাদেশকে আসলে এমন একটা ম্যাচের আগে এত দূরে প্র্যাকটিস দেওয়া হচ্ছে, যেখানে শহর থেকে যেতেই আসলে সময় লাগে 2 ঘন্টা, আসতে লাগে 2 ঘন্টা, 4 ঘন্টা সময়। এবং বাংলাদেশ নিশ্চয়ই বিশ্বকাপের যে শেষ ম্যাচটা, সেই শেষ ম্যাচটা জিতে নিজেদের বিশ্বকাপটা ইতিমধ্যে 2টা জয় নিয়ে যেহেতু রাঙিয়েছেন, আরেকটা জয় নিয়ে, অর্থাৎ 3টা জয় নিয়ে দেশে ফিরবেন, দেশের মানুষের কাছে ফিরবেন। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে রেদওয়ান শাওন, স্টার প্লে, লন্ডন। খেলাও থামবে না, খবরও নয়। স্টার প্লের বিশ্বকাপের সময় দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টার বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সঙ্গেই থাকুন।